টি-20 বিশ্বকাপের আয়োজন, সবগুলো দলের শক্তি, দুর্বলতা, পরিসংখ্যান কিংবা মাঠের লড়াই সবকিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এখন টেলিভিশনের বিশেষ আয়োজন 20 কুড়িতে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি তাসন্নাফের, আমার সঙ্গে উপস্থিত আছেন সহকর্মী শরীফ রওশন। স্বাগত জানাচ্ছি 20 কুড়ির বিশেষ এই আয়োজনে। আমরা শুরু করতে চাই, আজকে রাতে একটি ম্যাচ রয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু তার আগে একটু বলে নিতে চাই আজকে নামিবিয়া এবং ওমানের ম্যাচটা আমরা সবাই দেখেছি এবং কি দুর্দান্ত ম্যাচ হয়েছে। প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে সুপার ওভার হয়েছে, কিন্তু আগের চারটি আসর পর প্রথমবারের মতো সুপার ওভার এবং দ্বিতীয় দিনেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সুপার ওভারটা। আমরা কিন্তু আশাও করিনি যেভাবে ম্যাচটা শুরু হয়েছিল নামিবিয়া এবং ওমানের লড়াইটা, এটা কিন্তু আসলে এইটা দর্শকরাও আশা করেনি হয়তো যে শেষ ওভারে টাই হয়ে যাবে এবং পরবর্তীতে সুপার ওভার করা। ওকে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আজকে রাতের একটি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচ গ্রুপ ডির ম্যাচ। এই গ্রুপে বাংলাদেশও রয়েছে, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ম্যাচ। সেখানে ম্যাচটা আসলে কেমন হতে পারে সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে আমি জানতে চাচ্ছিলাম যে শ্রীলঙ্কার যে একাদশ বা স্কোয়াডটা রয়েছে, দক্ষিণ আফ্রিকার যে স্কোয়াড রয়েছে, শ্রীলঙ্কা এর আগে 2014 সালে অর্থাৎ 10 বছর আগে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা যদি একটু সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার পরিসংখ্যানটা যদি একটু খেয়াল করি, আমরা সেটা নিয়ে আলোচনা করতে একটু সুবিধা হবে রওশন। আমরা সেখানে দেখতে পারি যে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত 12 বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা টি-20-তে, শ্রীলঙ্কা 5 বার, এবং হোম ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা 4 বার, শ্রীলঙ্কা 2 বার, অর্থাৎ অ্যাওয়েতে দক্ষিণ আফ্রিকা 6 বার এবং শ্রীলঙ্কা 2 বার। নিরপেক্ষ ভেন্যু আমরা জানি। আমি যদি একটু ইনফরমেশন অ্যাড করি, সেটা হচ্ছে যে 6 বছরে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার লড়াই যেটা হয়েছে সেবার প্রতিবার 7 বারই কিন্তু দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে। এবং দক্ষিণ আফ্রিকার আপনি জানেন যে হিটস ব্যাটম্যান সবাই আসলে দক্ষিণ আফ্রিকার খুব ভালো আছে, যে ক্ষেত্রে আসলে শ্রীলঙ্কা হোম ভেন্যু বলেন বা নিরপেক্ষ ভেন্যু বলেন বা অ্যাওয়ে ভেন্যু কোনো ক্ষেত্রেই কিন্তু সেই 7 ম্যাচে আসলে জয় পায়নি। এবার কি আসলে সেই হারের বৃত্ত থেকে বের হতে পারবে কিনা, এখন এবার কিন্তু বিশ্বকাপে সেটা সুযোগ থাকবে অবশ্যই। এবং আরেকটা বিষয়, শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা বরাবরই একদম চ্যালেঞ্জিং একটি ম্যাচ আমরা দেখি, কারণ এর আগের বিশ্বকাপগুলোতে আমরা নিশ্চয়ই মনে আছে 2007-এর বিশ্বকাপে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচটা নিশ্চয়ই মনে আছে, লাস্টে কিভাবে মালিঙ্গার 4 বলে 4টি উইকেট নিয়ে কিভাবে ম্যাচে ফিরেছিল শ্রীলঙ্কা, সেখানে 1টি রান বা 2টি রানের দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। এইবারও শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার কিছু কি প্লেয়ার রয়েছে, যেমনটি যদি বলি কয়েকটি নাম, হেনরিক ক্লাসেন এবার দুর্দান্ত ফর্মে রয়েছে, আমরা দেখেছি আইপিএলে। সেই হেনরিক ক্লাসেনের এইবারের যদি আমরা পরিসংখ্যানটা যদি খেয়াল করি, কিভাবে তিনি আসলে ব্যাটিং করে থাকেন, আমরা দেখেছি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার 43 ম্যাচে 722 রান করেছেন। স্ট্রাইক রেটটা একবার খেয়াল করবেন, 167.64। তবে আমরা যদি তার আইপিএল এর স্ট্রাইক রেট নিয়ে কথা বলি, 171 উপরে তার স্ট্রাইক রেট ছিল। হেনরিক ক্লাসেন অবশ্যই যে কোনো প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে এটা অবশ্যই, কারণ একজন ব্যাটসম্যান থেকে আসলে স্ট্রাইক রেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যে আসলে সে পাওয়ার প্লেতে কতটা খেলতে পারে সেটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং দলের জন্য অনেক দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে আসলে এই স্ট্রাইক রেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাহলে কিন্তু ম্যাচে অনেক সময় দেখা যায় ম্যাচ অনেক স্লো হয়, স্লো উইকেট। কিন্তু এবার যেহেতু যুক্তরাষ্ট্রের ভেন্যুতে খেলা হচ্ছে, সেক্ষেত্রে আসলে যেহেতু আমরা দেখছি যে বাউন্সি উইকেট, খুব পেসাররা খুব ভালো সুযোগ পাচ্ছে, সেক্ষেত্রে আসলে ব্যাটারদেরও কিন্তু 4 ছক্কা মারা যে প্রবণতা সেটাও নিশ্চয়ই বাড়বে এবার এই উইকেটে। অবশ্যই। এবং এই গ্রুপটাতে যদি একটু খেয়াল করি, বাংলাদেশ নিশ্চয়ই রয়েছে। আমরা গ্রুপটা যদি খেয়াল করি কারা কারা এই ডি গ্রুপে রয়েছে, তাহলে এইখান থেকে 2টি দল আমরা জানি পরবর্তী সুপার 8-এ যাবে। সেই গ্রুপটা যদি এবার খেয়াল করি, বাংলাদেশ এই গ্রুপে রয়েছে, নেপাল রয়েছে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস রয়েছে। আমরা জানি নেদারল্যান্ডস সাথে বাংলাদেশ এর আগের 50 ওভারের বিশ্বকাপে ম্যাচ হেরেছিল। আমরা যদি দেখি বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, যে কোনো 2টি দল পরের রাউন্ডে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের বেশ ভালো একটা কম্পিটিটর কিন্তু শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। নিশ্চয়ই আমরা বলতেই পারি যে দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু বাংলাদেশ যদি জিততে হয় বেশ লড়াই করে জিততে হবে, কারণ দক্ষিণ আফ্রিকার যেহেতু হিট ব্যাটসম্যান আছে, বাংলাদেশের সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখনও আসলে পাওয়ার প্লেতে কষ্ট করে যাচ্ছি আমাদের 45 রান ওভার করতে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কিন্তু সেই জায়গাতে অনেক পিছিয়ে দক্ষিণ আফ্রিকার থেকে। ডেভিড মিলার আছে, কুইন্টন ডি কক আছে, এমন যারা ব্যাটসম্যান আছে তাদেরকে আসলে রোখাটাও অনেক কঠিন হয়ে যায় বলারদের জন্য। অবশ্যই। এবং নেপালের একটা কথা বলে রাখি, আমি কয়েকদিন আগে একজনের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তিনি যেটা বলছিলেন যে তিনি যেটা জানেন যে আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের সাবেক অধিনায়ক, তিনি নেপাল ক্রিকেট নিয়ে কাজ করছেন। তাকে নেপালের প্রেসিডেন্ট যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হেরে গেছে টি-20-তে, তখন নেপালের প্রেসিডেন্ট তাকে বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য বেশ ভালোভাবে একটা কথা বলে গেছে। সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। নেপালও কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য, যদিও এখানে নেপালে অনেক বড় একটা ক্রিকেট
ক্রিকেটার লামিচানে, তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি, তিনি খেলছে না, তিনি খেললে অবশ্যই নেপালের বিপক্ষে একটা কিন্তু ভালো শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দেশটির সরকার চেষ্টা চালিয়ে গেছে চালিয়েছে লামিচানে আসলে আমরা যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে অ্যাড করার জন্য। আমরা শ্রীলঙ্কার আরেকটি প্লেয়ারের কথা বলছিলাম যে এবার আইপিএল এ বেশ ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে চেন্নাই সুপার কিংস ধোনির অধীনে, যেখানে মুস্তাফিজের সাথে পার্টনারশিপে তিনি বোলিং করেছেন। তার যদি পরিসংখ্যানটা যদি আমরা একটু খেয়াল করি রওশন, যেটা আপনি দেখছেন মাথিসা পাথিরানা, তিনি 6 ম্যাচ খেলেছেন, যদিও খুব বেশি টি-20 ম্যাচ খেলা হয়নি, তবে ইকোনমিও খুব একটা ভালো না, কিন্তু তার বোলিং অ্যাকশন নিয়ে বেশ একটা কথা চলছে। যদিও মালিঙ্গার মতো তিনি বোলিং করেন, তার বোলিংটা রিড করা অনেকটাই কঠিন যে কোনো ব্যাটসম্যানের জন্য। তিনি আসলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের জন্য কিছুটা হলেও একটু হলেও চ্যালেঞ্জ ছুটে দিতে পারে। তরুণ এই বলারের জন্য কিন্তু এবার চ্যালেঞ্জ থাকবে আরেকটা ইনজুরিতে শঙ্কা, সেটা কিন্তু অনেক বড় একটা তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কারণ হচ্ছে সে কিন্তু অলরেডি ইনজুরির সাথে সে লড়াই করে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে শ্রীলঙ্কার ম্যাচটা দক্ষিণ আফ্রিকার সাথে যেহেতু প্রথম ম্যাচ আছে, এই ম্যাচে আসলে কতটা সে পারফর্ম করতে পারবে সেটা প্রশ্ন। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে শ্রীলঙ্কা কিন্তু বেশ ইনজুরিতে আছে, ওয়ানিন্দা হাসারাঙ্গাও কিন্তু ইনজুরির সাথে ফাইট করছে। সেক্ষেত্রে অপরপক্ষ দক্ষিণ আফ্রিকা কিন্তু বেশ চটপট একটা দল, বেশ চাঙ্গা বলা যায়, তারা বেশ ফুরফুরে মেজাজে আছে। যদিও দক্ষিণ আফ্রিকা আপনি বলছেন যে দক্ষিণ আফ্রিকা বরাবরই কিন্তু একটা আনলাকি টিম, যেটাকে আমরা বলি, আমরা যদি তাদের স্কোয়াডটা একবার একটু খেয়াল করি, কারা কেমন স্কোয়াড নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছে। এজেন মার্করাম অধিনায়ক, ট্রিস্টান স্ট্যাপস, বেশ অনেকগুলো কিন্তু নতুন নাম, যেটা আসলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অনেকে হয়তো বা অপরিচিত, বাট অনেকদিন যাবত। কুইন্টন ডিকক রয়েছেন অবশ্যই, এবং স্পিন অ্যাটাকে রয়েছেন কেশব মহারাজ, তাবরিজ শামসি, চায়নাম্যান, যেটা আসলে যে কোনো দলের বিপক্ষে অনেকটা আমরা দেখি না তাবরিজ শামসির মতো এরকম লেগ স্পিন, বাম হাতে লেগ স্পিন। আমরা ডেভিড মিলারকে দেখতে পাচ্ছি, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য কিন্তু তার একাই আছে। পরে হচ্ছে আরো বেশ কিছু কাগিসো রাবাদার কথা বলতে হয় পেসারদের মধ্যে, অনেক বাংলাদেশ ওয়ার্ল্ডের এখন টপ পেসারদের মধ্যে একটি। তো দক্ষিণ আফ্রিকার যে স্কোয়াডটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই টি-20 জন্য যে কোনো দলের পারফেক্ট একটা দল, যেটাকে আমরা ব্যালেন্স দল বলে থাকি, সেটা নিঃসন্দেহে বলা চলে। এবং যেহেতু দক্ষিণ আফ্রিকার প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নিশ্চয়ই তারাও আসলে সেইভাবে প্রস্তুতি নিয়ে সেরা একাদশ গড়েই আসলে প্রথম ম্যাচে তারাও জয় পাওয়ার জন্যই মাঠে নামবে। অবশ্যই বিগ ম্যাচ বলা যায়। আমরা যদি শ্রীলঙ্কার স্কোয়াডটা একবার খেয়াল করি রওশন, শ্রীলঙ্কার অবশ্যই দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আজকের ম্যাচ, সেখানের ম্যাচে রাত 8:30 সেই ম্যাচটি শুরু হবে। সেখানে শ্রীলঙ্কার স্কোয়াডে আমরা দেখেছি হাসারাঙ্গা রয়েছে, সাদিরা সামারে বিক্রমা রয়েছে, বেশ কিছু অ্যাঞ্জেলো ম্যাথিউসও রয়েছে এবারের স্কোয়াডে। অবশ্যই যে কোনো ক্রিকেটারের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং, এবং পাথুম নিসাঙ্কা রয়েছে, ধনঞ্জয় ডি সিলভা, যার কথা বলছিলাম, মাহিস থিকসানা, কামিন্দু মেডনিস, এবং বেশ যদিও খুব তরুণ একটি দল, অ্যাঞ্জেলো ম্যাথিউস ছাড়া বাকিরা সবাই এই দলে শুধু একজনের অভিষেকের অপেক্ষা আছে, তিনি হচ্ছে দুনিত ওয়ালালাগে। তার কিন্তু আসলে টি-20 ফরম্যাটে জাতীয় দলের জার্সি এবারই প্রথম করা হবে, এবং ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচেই তাকে সুযোগ দেওয়ার একটা পরিকল্পনা আছে দলের। যে যদি এক্সপেরিয়েন্সের কথা বলেন, সেক্ষেত্রে অবশ্যই যে খুব বেশি, যেমন দাসুন সানাকা এক্সপেরিয়েন্স, অ্যাঞ্জেলো ম্যাথিউস সব থেকে বেশি এক্সপেরিয়েন্স ক্রিকেটার। সেক্ষেত্রে আপনার দুই দলের মধ্যে গতবারের বিশ্বকাপে আপনার নিশ্চয়ই মনে আছে, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ অ্যাঞ্জেলো ম্যাথিউসের একটা টাইম আউটের বিষয় হচ্ছে, একটা হিস্ট্রিও হয়েছিল। এবারও নিশ্চয়ই শ্রীলঙ্কার এমনই কোনো ম্যাচে কোনো এরকম একটা কিছু দেখার শঙ্কা আছে, যেহেতু তারাও আসলে বেশ নিজেদেরকে প্রমাণ করার একটা অনেক জায়গা রয়েছে। কুশল মেন্ডিস, আমি আপনাকে যদি একটু জিজ্ঞেস করি বা আলোচনা করি যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা যে দুটি স্কোয়াড আমরা দেখতে পেলাম, আপনার কাছে স্কোয়াডের ভারসাম্য এবং যেহেতু নিরপেক্ষ ভেন্যুতে খেলা হচ্ছে, কাকে আপনি মনে হচ্ছে একটু হলেও এগিয়ে রাখা যায়? আমার মতে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখাই আসলে মানে সহজ হবে, কারণ হচ্ছে আপনি দেখেন দক্ষিণ আফ্রিকা, আমি শুরু থেকে বলে আসছি যে হিট ব্যাটসম্যান যারা আছে, হিট ব্যাটসম্যান কিন্তু টি-20 ফরম্যাটে খুব প্রয়োজন, যে শুরু থেকে আসলে পাওয়ার প্লে তারা যতটা সম্ভব রান দিয়ে যাওয়া, সেটা কিন্তু অনেক বেশি পরবর্তীতে কাজে লাগে। প্রথম যদি ওপেনাররা আসলে ফল করে যায়, তাহলে মিডল অর্ডার বা লোয়ার অর্ডার কিন্তু সেই রানটা আসলে ঘাটতিটা পূরণ করতে পারে না, যার কারণে দক্ষিণ আফ্রিকা কিন্তু এই ক্ষেত্রে শ্রীলঙ্কা থেকে অনেক এগিয়ে থাকবে। দক্ষিণ আফ্রিকার যে বিষয়টা নিয়ে একটু আগেও বলছিলাম যে আনলাকি, দক্ষিণ আফ্রিকা বরাবরের মতোই তারা গ্রুপ পর্বে খুব ভালো প্রতিপক্ষ হয়ে ওঠে যে কোনো দলের বিপক্ষে। যেহেতু বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে, আজকের ম্যাচটা আপনি দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখছেন, তবে বাংলাদেশের স্বার্থে যদি চিন্তা করা হয়, সেক্ষেত্রে কারা জিতলে বা কারা হারলে একটু হলে বাংলাদেশের জন্য সুবিধা হবে?
দক্ষিণ আফ্রিকাকে হারালেই আমার মনে হয় বেশি ভালো হবে বাংলাদেশের, যেহেতু দক্ষিণ আফ্রিকা অনেক বেশি শক্তিশালী। এই ফর্মেটে অনেক পরাশক্তি দল হিসেবে দক্ষিণ আফ্রিকা নিজেদেরকে এগিয়ে রেখেছে সব সময়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ যেহেতু নেপাল, নেদারল্যান্ডস, বাংলাদেশ আছে, তিনটা দলের সাথে যেহেতু পরবর্তীতে যদি জয়ের সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি আজকে হারাতে পারে তাহলে বাংলাদেশের জন্য অনেকটাই বেশি এগিয়ে থাকবে। নেপাল, নেদারল্যান্ডসকে পরবর্তীতে বাংলাদেশ যদি জিততে পারে এর বিপক্ষে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্টটা অনেকটা এগিয়ে যাবে। বাংলাদেশ রানার্স আপ হলেও পরবর্তীতে আটে ওঠার সুযোগ থাকবে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই ডি গ্রুপে আজকে প্রথম ম্যাচ, বাংলাদেশ এই গ্রুপে রয়েছে, দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচ, সবকিছু মিলে আজকে কেমন খেলা হতে পারে, বাংলাদেশের জন্য সুবিধা অসুবিধা সব বিষয়ে আলোচনা করছিলাম। কিন্তু আরেকটা বিরতি নিতে চাই এই মুহূর্তে, বিরতির পর আমরা ফিরবো আবারও। 20 পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন 20 আমার সাথে আছে শরীফ রওশন। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম এর আগে ডি গ্রুপ নিয়ে, তবে আজকের ম্যাচ নিয়ে কথা না বললেই না, কারণ একটা দুর্দান্ত ম্যাচ আমরা উপভোগ করলাম। নামিবিয়া এবং ওমান, দুটি আইসিসি সহযোগী দেশ, তারা বিশ্বকাপ খেলছে এবং এবারের প্রথমবারের মতো 20 দলের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। এবং নামিবিয়ার বিষয়টা যদি বলতে হয় এবং ওমানের ক্রিকেটার যদি বলতে হয়, এই দুটি দলে আমরা বেশিরভাগ দেখেছি বাইরের কিছু ক্রিকেটার রয়েছে, যেটা আমরা যদি বলি যে বিলাল খান আজকে যে পারফর্মার ছিল ওমানের, তিনিও কিন্তু পাকিস্তানি ক্রিকেটার। এবং আমরা যদি দেখি নামিবিয়ার বেশ কিছু ক্রিকেটার রয়েছে, এর মধ্যে ডেভিড ভিসা আজকের ম্যাচ সেরা হয়েছেন, তার কথা আলাদাভাবে বলতে, তিনি দক্ষিণ আফ্রিকার টিমেও খেলেছেন, এখন নামিবিয়ার টিমে খেলছে। আমরা যদি ডেভিড ভিসার আজকের পারফরমেন্সটা একটু খেয়াল করি, তারপর আমরা আজকের স্কোর কার্ডটাও দেখে নিব। আজকে ডেভিড ভিসার যদি পারফরমেন্সটা খেয়াল করি, তিনি ম্যাচ সেরা হয়েছে, 3 ওভার 4 বলে 28 রান দিয়েছে এবং 3 উইকেট নিয়েছে। তবে সুপার ওভারে তার বড় একটি ব্যাটিংও তিনি বেশ ভালো করেছে, ওভার বাউন্ডারি মেরে দলকে যেই রানটা আসলে 21 রান দেওয়ার একটা তারা করেছে, সেটাও কিন্তু অনেক বেশি ভরসাপূর্ণ। এই জন্যই কিন্তু দল তার উপরে ভরসা রেখেছে। এরাসমাস ছিল তার সাথে, সেও আসলে পার্টনার হিসেবে যতটুকু সাপোর্ট করা দরকার, দুইজনের যে বিষয়টা সব কিছু কিন্তু তাদের ছিল। এবং আমি যদি বলতে চাই যে আজকে নামিবিয়া এবং ওমানের যে ম্যাচটা, আসলে আমরা কিন্তু আগের বিশ্বকাপ ছাড়াও কিন্তু অনেক আগের ম্যাচ দেখেছি যে অনেক বেশি আসলে তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না, খুব রোমাঞ্চকর না, কিন্তু এবার বিশ্বকাপে কিন্তু আমরা একটু অন্যরকম দুই দলকে দেখতে পেরেছি। রোশন, আমরা যদি আজকের ম্যাচের সংক্ষিপ্ত স্কোরটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে ওমান 109। টি-20 ক্রিকেটে খুব একটি বড় রান হয়নি, সেক্ষেত্রে ওমানকে আটকে দেওয়ার জন্য, নামিবিয়াকে আটকে দেওয়ার জন্য ওমানের বোলারদের ক্রেডিট দিতে হবে আলাদাভাবে। 109 রানে আটকে দিয়েছে, সুপার ওভারে জয় হয়েছে, ডেভিড ভিসা ম্যাচ সেরা হয়েছে। এই হচ্ছে আজকে মূল স্কোর কার্ড। তবে ওমান অল আউট হয়েছে, নামিবিয়া অল আউট হয়নি, কিন্তু তাদের বোলারদের কিন্তু আলাদাভাবে কিছু কৃতিত্ব দেওয়া যায়। এটা অবশ্যই, কারণ হচ্ছে আপনি শুরু থেকে যেভাবে ধরে রেখেছিল পুরো ম্যাচটাকে, তা আসলে পরবর্তীতে যে পাল্টে দেবে, একেবারে ম্যাচ ঘুরিয়ে দেবে, তা কিন্তু আসলে আমরা ভাবতে পারিনি। এবং পরবর্তীতে সুপার ওভার দেখে ফেলেছে সমর্থকরা। এটা আসলে অনেকটা অন্য দলের জন্য কিন্তু নামিবিয়া ওমান যে এরকম একটা ম্যাচ করতে পারে, যদিও স্কোরটা আপনি বলছেন যে খুবই ছোট টি-20 ফরম্যাটে, কিন্তু তারপরে হয়তোবা তারা প্রথম ম্যাচ হয়তোবা, যেহেতু সমশক্তি আমরা যেটাকে বলে থাকছি, যেহেতু নামিবিয়া 2019 সালে তারা টি-20 ফরম্যাটে অভিষেক হয়েছে, আর ওমানের যেহেতু 9 বছর আগে 2015-তে, সেক্ষেত্রে আসলে দুজনেরই কিন্তু সমশক্তি খুব বেশি হয়নি, টি-20 ফরম্যাটটা খেলেছে। কিন্তু তারপরে তাদের যে আসলে আমরা দেখছি পারফরমেন্সটা, হয়তোবা তারা গ্রুপের সাথে আরো বেশি শক্তিশালী করতে পারেন, যেমন আমরা দেখেছিলাম নেদারল্যান্ডসের মতো একটা দলকে আসলে তারা কিভাবে নিজেদের পারফরমেন্সটাকে সেরা করে তুলেছে। আমরা ডেভিড ভিসার কথা বলছিলাম, নামিবিয়ার আরেকজন ক্রিকেটার নিয়ে কথা বলতে হয়, সেটা ডেভিড ট্রাম্পেলম্যান। তার আজকে পারফরমেন্সটা কেমন ছিল? তিনি প্রথম 3টি উইকেটই ওমানের নিয়েছিল। তিনি আজকে যে ওভারটা করেছে, 4 ওভার 21 রান দিয়েছে, 4টি উইকেট নিয়েছে। ইকোনমিটা দেখবেন, খেয়াল করবেন, বিশেষ করে 5.25। তিনি কিন্তু দলের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন, 1 ওভারে 2টা উইকেট, তারপরে নিজের দ্বিতীয় ওভারে আসলে আরেকটা উইকেট নিয়েছেন। এটাই কিন্তু দল ওমানকে আসলে ভাঙতে যে কাজটা করেছেন, তিনি কিন্তু মূল কাজটা করে দিয়েছেন। এর পরবর্তীতে তার সহকারীরা বা তার অন্য বোলার বা পেসাররা যেভাবে কাজ করেছেন, এটা অবশ্যই অনেক বেশি প্রশংসার। কিন্তু কাজটা কিন্তু শুরুটা তিনি করেছেন, এবং ওইটাতে আসলে দলের মনোবল যেটা ভেঙে দেওয়ার, সেই বিষয়টা কিন্তু অনেক বেশি তার বলেই ছিল। এবং তিনি যেহেতু পেসার, তার আমরা বলেই আসছিলাম, যেহেতু পিচ অ্যান্ড ড্রপ
এই উইকেটটাতে আসলে খুব বেশি বাউন্সি হবে, খুব বেশি পেসারদের তাণ্ডব থাকবে এবং আমরা কিন্তু আস্তে আস্তে সেটাই দেখতে পাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা আসলে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে খেলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ উইকেটটা কিন্তু কিছুটা হলেও আলাদা মনে হচ্ছে। আমরা এর আগে বিলাল খানের কথা বলছিলাম, বিলাল খানের নামটা অবশ্যই আমাদের কাছে অনেকটা জনপ্রিয় বা আমরা চেনা, কারণ হচ্ছে বিলাল খান আমরা দেখেছি বিপিএলও খেলে গেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। তিনি আজকের ম্যাচে যে পারফর্ম করেছেন, পাকিস্তানি ক্রিকেটার, বংশোদ্ভূত ক্রিকেটার, ওমানের হয়ে খেলছেন, 4 ওভার 25 রান 1 উইকেট, ইকোনমিটা দেখবেন 6.25। এটাও আসলে দলের জন্য অনেকটাই ভালো, কারণ হচ্ছে তার ইকোনমি রেটটা যদি বলি, প্রতি ওভারে আসলে সে কিরকম রান দিচ্ছে, এটা কিন্তু দলের জন্য একটা বোলারকে আসলে কখন কোন ওভারে আসলে ইউজ করা হবে, তার উপরে কতটা ভরসা করা যায়, এটা কিন্তু আসলে ইকোনমি রেটের উপর নির্ভর করবে। এবং সে কিন্তু দলকে অতটাও হতাশ করেনি যতটা আসলে আমরা কিন্তু দেখে থাকি তাদের খুব বেশি পরাশক্তির সাথে, পরাশক্তি দলগুলোর সাথে তাদের চ্যালেঞ্জিং যে ম্যাচগুলোটা হওয়ার সুযোগ থাকে না। তারা আসলে যেহেতু আইসিসির সহযোগী সদস্য, তারা কিন্তু নামিবিয়া বলেন বা যুক্তরাষ্ট্র বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, এসব দলের সাথেই কিন্তু তারা নিজেদেরকে ম্যাচ খেলে প্রস্তুত করতে হয়। আইপিএলও আসলে আমরা সেভাবে তাদের নামগুলো দেখতে পাই না। সেক্ষেত্রে টি-20 ফরম্যাটে যেভাবে চ্যালেঞ্জিং স্কোর করা বা যে ফাইটটা আসলে আমরা এক্সপেক্ট করি দর্শক হিসেবে, সেটা কিন্তু আমরা তাদের থেকে এখনো সেভাবে পাচ্ছি না, কিন্তু হয়তোবা ভবিষ্যতে আমরা সেটা দেখতে পারি। রোশন, আরেকটা বিষয়ে নিশ্চয়ই খেয়াল করেছেন, এবার যে 20টি দল খেলছে ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো, সেখানে 10টি দলই আইসিসির সহযোগী দেশ। সেখানে যদি আমরা খেয়াল করি যে 10টি দল খেলছে, সেই দলগুলোতে বেশিরভাগ ক্রিকেটারই তাদের দেশি না। মানে যেমন ইউএস এর কথা যদি বলি, ইউএস এর বেশিরভাগ ক্রিকেটার, পাকিস্তান, ভারত, বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটার রয়েছে। কোরি অ্যান্ডারসনের কথা আলাদাভাবে বলতে হয়, কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ড টিমে খেলেছে এবং কিছু ক্রিকেটার আছে ভারত অনূর্ধ্ব-19 দলে খেলে আবার যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব নিয়ে তারা খেলে যাচ্ছে। বিলাল খান আমরা বলছিলাম, পাকিস্তানি ক্রিকেটার, ডেভিড ভিসা, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। এই যে বিষয়গুলো তারা বিশ্ব ক্রিকেটটা এটা সুযোগ করে দিয়েছে অন্য দেশে গিয়ে খেলার, এতে করে কি আসলে ক্রিকেটটাকে আর একটু প্রতিযোগিতামূলক হচ্ছে কিনা, কি মনে হয়? এটা তো অবশ্যই, কারণ আপনি দেখেন যুক্তরাষ্ট্রের যখন খেলেছিল বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজটা 3টা ম্যাচের, সেক্ষেত্রে কিন্তু আমরা বলে কথা উঠেছিল যে আসলে 6টা দেশ থেকে ক্রিকেটাররা আসাতে 6টা দেশের যে আসলে তাদের যে শক্তিমত্তা প্লেয়ারদের, সেই শক্তিমত্তা কিন্তু কাজে লাগিয়েই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। এটা কিন্তু আসলে অনেক বড় একটা পাওয়া যুক্তরাষ্ট্রের মতো দেশের কাছে, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু ক্রিকেটে অতটা নির্ভর না, বা তারা সেভাবে আসলে নিজেদের গড়ে তুলতে পারেনি, এতগুলো বছর তারা খেলে গিয়েছে। কিন্তু এই যে আমরা পারফরমেন্সটা দেখছি বিশ্বকাপের আগে, এরকম একটা তাদের এরকম একটা হিট করা বাংলাদেশের মতো দলকে, যেহেতু অনেক বছর ধরে বাংলাদেশ অভিজ্ঞতাই বলতে চাই, সেই ক্ষেত্রে এরকম একটা দলকে হিট করে তারা বিশ্বকাপটা শুরু করা, এটা আসলে একটা ক্রিকেটের জন্য, মানে ভবিষ্যৎ ক্রিকেটের জন্য ভালো হচ্ছে, কারণ সুযোগ যেহেতু বাড়ছে, দলগুলো আরো বেশি কাজ করার সুযোগ পাবে। এবং যুক্তরাষ্ট্রের মতো দল বা দেশ যদি বিশ্ব আইসিসির সাথে সম্পৃক্ত হয়ে ক্রিকেটের জন্য কাজ করে, অবশ্যই ক্রিকেটের আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে বেশ একটা সচ্ছলতা বা একটা ভালো দিক রয়েছে। আইসিসির প্রধান নির্বাহী তিনিও বলছিলেন যুক্তরাষ্ট্রের মতো দেশ যদি ক্রিকেটে অন্তর্ভুক্ত হয় অবশ্যই অনেক ভালো একটা দিক। আরেকটা বিষয়, যুক্তরাষ্ট্রের নিশ্চয়ই প্রথম ম্যাচটা আমরা দেখেছি কানাডার সাথে, তারা কিভাবে 194 রান তারা চেস করে জিতেছে। অবশ্যই যুক্তরাষ্ট্র টিমটা যে কোনো দলের বিপক্ষে ভালো একটি জায়গা অবস্থান তৈরি করতে পারে, এবং যেটা তারা বলছে অভিবাসী নির্ভর দল, অভিবাসীর বিষয়টা আপনি বলছেন, অবশ্যই এটা ভালো দিক। আমরা যদি এবার অন্য একটা বিষয়ে কথা বলি, যেহেতু আজকে নামিবিয়া এবং ওমানের ম্যাচটা আমরা দেখতে পেরেছি, এবং এই গ্রুপের অন্যান্য দল যারা আছেন তাদের জন্য এই দুটি দল কতটুকু মানে ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক হতে পারে মনে হয়? ডেফিনেটলি এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না। আজকের ম্যাচের পর আসলে অন্য দলগুলোর বিপক্ষে অবশ্যই আসলে চ্যালেঞ্জিং হবে বলে আমার মত, যেহেতু বি গ্রুপে আছে দলটা। সেক্ষেত্রে আসলে অন্য দলগুলোকে আসলে তাদের জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে। কোনো দলে আসলে টি-20 ফরম্যাটে ছোট করে দেখার সুযোগ নেই, যে কোনো সময় আসলে তারা বড় স্কোর করতে পারে এবং একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে প্রতিপক্ষ দলের জন্য। রোশন, আমরা একটা বাংলাদেশের যেহেতু আলোচনা করছি ক্রিকেট নিয়ে, বাংলাদেশকে একটু বলতে হয়। বাংলাদেশের যে বিষয়টা এখন হচ্ছে, শরীফুলের ইনজুর্ড হয়েছে গত দিন ম্যাচ, ভারতের বিপক্ষে 1 তারিখের ম্যাচে বাঁ হাতে এবং 6টি শিলায়। সেই জায়গা থেকে বাংলাদেশের যেহেতু প্রথম ম্যাচ আবার শ্রীলঙ্কার সাথে, যদিও সময় আছে হাতে আরো কয়েকটা দিন, সেই জায়গায় বাংলাদেশের অবস্থান এখন কি মনে হচ্ছে? বাংলাদেশ যদি পেস অ্যাটাকটা নিয়ে কি ভাবা যায় বা কি করা যায়?
ডেফিনেটলি বাংলাদেশের কিন্তু 3 পেসার এখনো হাতে আছে শরীফুলকে বাদ দিয়ে, মোস্তাফিজ, তাসকিন এবং জুনিয়র সাকিব। সেক্ষেত্রে আসলে তারা যদি চায় তারা 3 জনকে নিয়ে মুভ করতে পারে, 2 স্পিনারকে রাখতে পারে। সাকিব আল হাসান যেহেতু অলরাউন্ডার হিসেবে মাঠে নামবে, শেখ মাহিদি আছে মিডল অর্ডার, প্লাস হচ্ছে তারা স্পিনটাকেও শক্তিশালী করতে তারা কিন্তু 2 জায়গাতে সমানভাবে কাজ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অপশনটা যে খুব কমে যাবে ব্যাপারটা তা না, পেস এবং স্পিন 2 জায়গাতেই তারা শক্তিশালী হয়ে আসলে মাঠে নামার সুযোগ থাকবে শরীফুলের ইনজুরির পরেও। এবং বাংলাদেশে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা বা সমালোচনাই বেশি বলবো, কারণ টপ অর্ডার ব্যাটার, সেই জায়গায় বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন বা যদি পরিবর্তন করা হয় সেটা কি খুব একটা বেশি খারাপ হবে কিনা? আপনি পরিবর্তনের জায়গাটাও কিন্তু খুব কম, কারণ 3 জন ওপেনার আপনি আমাদের হাতে আছে বাংলাদেশের। সেক্ষেত্রে লিটন দাস, সৌম্য সরকার এবং তানজিদ তামিম। সেক্ষেত্রে কিন্তু তানজিদ তামিম একবার সৌম্য সরকার 2 জনকে নিয়ে, একবার লিটন দাস সৌম্য সরকার 2 জনকে নিয়ে আসলে অনেকবার তারা পরীক্ষা করেছে, কিন্তু আসলে কোনো দিকেই কিন্তু তারা সাফল্য পাচ্ছে না সেইভাবে বিশ্বকাপের মতো আসলে যেভাবে আসলে অন্য দলগুলো পারফর্ম করে যাচ্ছে। সেক্ষেত্রে তানজিদ তামিমের উপরে হয়তোবা দল ভরসা রাখবে, লিটন দাসকে বসিয়ে বা সৌম্য সরকারের 2 জনের মধ্যে একজনকে হয়তোবা তারা সিলেক্ট করবে। একদমই ঠিক। আমরা একদম শেষ পর্যায়ে আছি, তবে আশা করব তানজিদ তামিম কিংবা তানজিম সাকিব যারাই খেলুক, তরুণ যে ক্রিকেটার আছে অবশ্যই তাদের যে এখন অফ ফর্ম রয়েছে সেখান থেকে তারা ফর্মে ফিরে আসবে। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তারা ভালো একটি পারফরমেন্স করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে যুক্ত হওয়ার জন্য। শেষ করছি 20 কোটির আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।